দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মিডিয়াতে। একটা হচ্ছে এসআইআর, অর্থাৎ আমাদের খসড়া তালিকা বেরোলো, তাতে কত লক্ষ নাম বাদ পড়লো, কোন কোন কেন্দ্রে কত নাম বাদ পড়লো, এটা একটা দিক। আর দ্বিতীয় যে ইস্যুটা নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে সেটা হলো সল্টলেক স্টেডিয়ামে মেসিকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ড ঘটলো বা যে লজ্জাজনক পরিস্থিতি তৈরি হলো এটা। তো এছাড়া তৃতীয় একটা দিক, একটা ইস্যু আছে যেটা নিয়ে আমাদের এখানে খুব একটা আলোচনা হচ্ছে না। সেটা হলো যে এই আমাদের যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন, এমজি নারেগা, সেটা বদলে যাচ্ছে। সেই আইনটাকে বদলে একটা বিল এনেছে সরকার, যার নাম সংক্ষেপে হচ্ছে ভিবিজি রামজি বিল, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এখন আইন থেকে একটা মিশন হয়ে গেল। এই যে প্রশ্নটা আপনি করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ইতিমধ্যেই ব্যাপার নিয়ে আমার একটা পোস্ট করেছি যে গান্ধী নেহরু এদের আতঙ্কে বিজেপি শাসকদের না মাথা খারাপ হয়ে গেছে। এই মস্তিষ্ক বিকৃত হওয়ার ফলেই তারা একটা বকৎসব টাইটেল দিয়েছে, যেটা ছিল মহাত্মা গান্ধী রোজগার যোজনা নিশ্চিত প্রকল্প। সেখানে একটা কোত্থেকে বিকশিত ভারত ভারত কি একটা অদ্ভুত নাম দিয়েছে, যে নামের কোনো রকম মাথামুন্ডু নেই। সেটা হিন্দি ইংরেজি মিলিয়ে একটা নাম দিয়েছে, মানে একদম পাগল প্রাণ। কিন্তু তার থেকেও যেটা বড় মারাত্মক ব্যাপার সেটা হচ্ছে একটি সাংবিধানিক অধিকার, যেটা ইউপি আমলে পার্লামেন্টে আইন করে মানরেগা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার, যে 100 দিনের কাজের নিশ্চিত গ্যারেন্টি, কাজের মৌলিক অধিকারটাকে স্বীকৃতি দেওয়া। সেই আইনটাকে পরিবর্তন করলে যে কোনো সুস্থ চিন্তার যারা প্রশাসক তারা বলবেন 100 দিন কেন, এটাকে বাড়াও, 150 দিন করো, 200 দিন করো। কেন সারা বছরের কাজ দেওয়াটাই তো আমাদের নৈতিক দায়, সেটা দিতে পারছি না। ওরা বাড়িয়েছেন, 125 করেছেন। ওরা না বাড়ায়নি, ওরা আরো কমিয়ে দিয়েছে। আমি আপনাকে হিসেব করে বলে দিচ্ছি। এখন এটাকে নতুন আইনে আর অধিকারের মধ্যে থাকলো না, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অর্থাৎ আমলাদের খেয়াল খুশির উপর হয়ে গেল। আমলারা যেখানে নোটিফাই করবেন সেই সব গ্রামেই একমাত্র এই রোজগার প্রকল্প চালু হবে। তাও বছরে যখন চাষাবাদ হবে, প্রায় বছরে 6 মাস থেকে 7 মাসে চাষাবাদে মানুষ ব্যস্ত থাকেন, সেই সময়ে আইন চালু হবে না। তাহলে 125 দিনটা হবে কি করে? আরো মারাত্মক করলেন কি, আগে যেটা ছিল সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের আর্থিক দায়, সেই দায়টা তারা ঝেড়ে ফেলার চেষ্টা করলেন। এখন রাজ্যের ওপর দায় চাপিয়ে দিলেন। যে রাজ্যগুলো 40%। যেই রাজ্যগুলো তাদের আর্থিক সংগ্রহের ক্ষমতা খুব কম, অধিকাংশ রাজ্যই দেনায় ডুবছে, কেন্দ্রীয় সরকারও ডুবছে তাদের অর্থনৈতিক পরিকল্পনার জন্য। এখন এই রাজ্য সরকারের উপরে দায় চাপালে পরে রাজ্য সরকার তো কাজ করবে না, সে টাকা পাবে কোথায়? সুতরাং কৌশল করে 100 দিনের কাজটাকে ওরা, আমি বলি মানে চলতি ভাষায়, পুরো চৌপাট করে দিলেন। এবং যেটা কেন্দ্র ছিল, সরকার যদি নোটিফিকেশন না করেন তাহলে কোনো গ্রামে কাজ হবে না, কেউ চাইতে পারবে না। কিন্তু মনরেগা একটা বলা ছিল যে এটা একটা কম্পালসারি বাধ্যতামূলক স্কিম তৈরি করতে হবে, যে দরখাস্ত করবে তাকেই কাজ দিতে হবে, কাজ না দিতে পারলে তাকে ভাতা দিতে হবে, যে তোমার ব্যর্থতায় কাজ দিতে পারছো না, ভাতা দাও তার বেঁচে থাকার জন্য। এই সমস্ত সাংবিধানিক দায়িত্ববোধটাকে উড়িয়ে দিলেন, আরো মারাত্মক কাজ করলেন। যে আমাদের সংবিধান সংশোধন করে তৃতীয় স্তরের সরকার করেছিল, পঞ্চায়েত গ্রাম তারা ঠিক করবেন কোথায় কি স্কিম হবে। এখন সেটা কেড়ে নেওয়া হলো, কেড়ে নেওয়া হচ্ছে দিল্লিতে বসে আমলারা ঠিক করবেন। সুতরাং এইটা নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত। এবং আমি ইতিমধ্যেই আহ্বান করেছি সমস্ত ক্ষেত মজুর সংগঠনকে যে আপনারা রাস্তায় নামুন। যেমন করে কৃষকেরা তারা 1 বছর দিল্লির প্রান্তে বসে থেকে ওই 3টি কৃষি আইনকে বাধ্য করেছিলেন প্রত্যাহার করতে, সেই রকম আন্দোলন গড়ে তুলতে হবে। তা না হলে এই আরএসএস বিজেপির ধনবাদী চিন্তার প্রতিফলন এই আইনটা প্রকৃতপক্ষে গ্রামে আবারও ধান্দাবাজ মহাজনদের রাস্তা খুলে দিল। ঠিকই, মানে ধরুন যেটা ছিল ডিমান্ড বেসড, হ্যাঁ, অর্থাৎ আমার এত লোক কাজ করতে চাইছে, ডিমান্ড আছে, সেটাও চলে যাবে। সেটা চলে যাবে, অধিকারই দিত। এখন আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই না করলে আপনি কোথাওই কাজ দিতে পারবেন না। আর সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইকে আপনি বাধ্য করতে পারবেন না, তখন বলবো এটা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। সেই জন্য একটা যে বললাম না, গজকচ্ছপ নাম দিয়েছে। গজকচ্ছপ নামের সঙ্গে রামকে যুক্ত করার চেষ্টা করছে হিন্দি ইংরেজি মিলিয়ে।
আর ভাবছে হ্যাঁ রামকে দিয়ে গান্ধীকে ঠেকাবে। এ চূড়ান্ত সংকীর্ণ এবং নিম্ন রুচির পরিচয় দিলেন। गारंटी फॉर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण भी जी राम जी विकसित भारत जी राम जी बिल 2025 को सभा में पूरा स्थापित करने की अनुमति दी जाए। মানে নাম তো একটা অদ্ভুত নাম, আমি বলছি গ্যারান্টি। বকচ্ছক নাম। হ্যাঁ মানে রোজগার এন্ড আজীবিকা মিশন, হ্যাঁ, ওই একটা জন্য রাম লাগতে হবে। হিন্দিতে বললে রাম আসবে না, বাংলাতেও ছোট করলে রাম এসে যাচ্ছে, বিবিজি রাম ইত্যাদি এসে যাচ্ছে। কিছু মনে করবেন না, বলতে খারাপ লাগে। এই সমস্ত যারা এমপি টেমপি আছেন, এগুলো পরিকল্পনা করেন শাসক দলের হয়ে, তাদের মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ কিন্তু কাজের যে অধিকার ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে, এটা চলে সেই গেল। অধিকারটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন আবার সেই কৃপা মানে কেন্দ্রীয় সরকার চাইলে হবে, না হলে হবে না। হবে না। আর কোন হিসেবে 125 দিন আসবে? যদি আপনি বছরে 6 মাস চাষের জন্য যদি ব্যস্ত থাকেন, এই কাজ, এই প্রকল্প চলবে না, তাহলে আপনি অঙ্ক করে দেখান 125 দিনটা কি করে হবে। এবং রাজ্যের ওপরে যে খরচের বোঝা চাপানো হলো, একটা হিসেব বলছে যে বছরে যদি পশ্চিমবঙ্গের কথা ধরি তাহলে এর জন্য বাড়তি খরচ বছরে প্রায় 30,000 বহন কোটি করতে পারবে টাকা। না, ওরা প্রকল্প করবে না। দেখলেন না এখানে আমরা মামলাটা 3 বছর ধরে বললো, যে মুহূর্তে বললো যে না চালু করতে হবে, তাও রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউই চালু করলো না। সুপ্রিম কোর্টকে ঠেকাবার চেষ্টা করলো, ব্যর্থ হলো, তাও চালু করলো না। এখন আমাদের কন্টেম্পটে যেতে হবে। ঠিকই, মানে আপনারা এই ক্ষেত মজুর সংগঠনের তরফে এই যে লড়াইটা, আইনি লড়াইটা, এই আইনি লড়াইটা সফল হবার পরেও কিন্তু বাস্তবায়িত হলো না। হলো না তো, ওরা দেখলো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা তো কিছু করা গেল না, অতএব এখন আইনটাই পাল্টে দাও। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়েছিলেন, তখন তিনি একটা সভায় প্রকাশ্যে এই বিল ছিঁড়ে ফেলেছিলেন, মানে হুম। কাগজ ছিঁড়ে ফেলেছিলেন এবং বলেছিলেন যে এই বিল মানি না। কিন্তু তার মানা না মানার উপরে কি এই বিলের পাশ হওয়া উনি আটকাবে? উনি এরকম সব মানমাতা বলেন, তারপরে হাঁটু গেড়ে সব মেনে নেন, সুতরাং ওর কথা খুব একটা মূল্য আমি দিই না। তার মানে এমনিতেই আমাদের এই যে দুর্নীতি, সেজন্য টাকা বন্ধ, এভাবে প্রকল্পটা বন্ধই হয়ে গিয়েছিল। এইসব করানোই হয়েছে প্রকল্পটা বন্ধ করার জন্য। আমি তো এইসব হোক, তাহলে টাকা তখন বন্ধ থাকবে, তারপরে এইসব করে প্রকল্প বন্ধ করে দিল। প্রকল্প মানে অধিকারের ভিত্তিতে যে রোজগার, সেটার বাতিল। বদলে এবার ভাতা, হ্যাঁ, পুরোটাই ভাতা নির্ভর হবে। সেই তো। কিন্তু খুব মুশকিল হচ্ছে এটাই এক মুখ্য আলোচনার বিষয় হওয়া উচিত গোটা ভারতবর্ষ জুড়ে। গ্রাম ছেড়ে মানুষজন অন্য জায়গায় চলে যাচ্ছেন রোজগারের জন্য। গ্রামে যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো এটা আরো বাড়বে। বাড়বে তো, সেটাই তো ওদের পরিকল্পনা। মানুষকে, অসহায় মানুষকে ভাগ্যের উপর নির্ভর করে দাও, তার মন্দিরে পাঠিয়ে দাও। এই জন্য মন্দির হচ্ছে চারিদিকে। খুব জানি না, সংসদে এ নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, তর্ক বিতর্ক হলে কি হবে? ব্রুট মেজরিটি ওটা বার করে নেবে। কিন্তু আইনটা যদি বদলে মিশন হয়ে যায়, রাজ্যের হাতে খুব একটা কিছু এই যে করার একটা থাকবে না। লেজিসলেশন করে যে মানুষ পেছন দিকে হাঁটতে পারে, এই মোদী সরকারের এই লেজিসলেশনটা হচ্ছে তারই ইঙ্গিত। না কিন্তু আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর বলেছিলেন যে এই 100 দিনের কাজ প্রকল্প বা মনরেগাটা হচ্ছে ইউপিএ সরকারের ব্যর্থতার একটা নজির। मैं जब कहता हूं कि हमारी विफलताओं का स्मारक है, इसका मतलब यही है कि गरीबी न होती तो इस नरेगा या मनरेगा की जरूरत नहीं होती। मेरी राजनीतिक सूझबूझ कहती है कि मनरेगा कभी बंद मत करो। मैं ऐसी गलती नहीं कर सकता हूं, क्योंकि मनरेगा आपकी विफलताओं का जीता जागता स्मारक है। তারপরে বিভিন্ন রাজ্যে মনরেগায় যখন কাজের চাপ বাড়লো, তখন তার উপরে নির্ভর করে উনি অনেক উল্লাস করছিলেন। আর এখন দেখলেন টাকা সামাল দিতে পারছি না, দাও পাল্টে রাজ্যগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে উনি যে বাঁচার চেষ্টা করছে। তাহলে কি করণীয় এক্ষেত্রে? মানে মাঠে এটাকে বললাম তো, ওই যেমন কৃষকেরা করেছিলেন, গোটা 1 বছর ধরে দিল্লির বুকে বসে আছেন। আমি তো ওদের ক্ষেত মজুরদের সব দল বেঁধে গিয়ে একদম লুটিয়েন দিল্লিতে ঘেরাও করে বসে থাকো। কিন্তু মানে কৃষক সংগঠনের যে শক্তি ছিল সেই দেখেছি আমরা। সংগঠন, সেই শক্তিকেই কাজে লাগাতে হবে, সেই সংগঠনকে দিয়ে দাবি নিয়ে লড়তে হবে। ঠিকই।